ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে এই মুহূর্তে আমার সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। শুরুটা করতে চাই এম এ আজিজকে দিয়ে। এম এ আজিজ, বর্ষবরণের প্রস্তুতি নিয়ে তো আমরা নানা ধরনের কথা বলছি, কিন্তু ওই যে একদিন আগেই যে ঘটনা ঘটলো, মোটিফে আগুন দেয়া হলো, সেই অগ্নিসংযোগকারীকে এর মধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একসময় নাকি ছাত্রলীগে করতেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সে ভোরবেলা এত মানুষ, প্রক্টোরিয়াল বডির সিকিউরিটি, পুলিশ, তার মধ্যে ঢুকলো, আগুন লাগিয়ে চলে আসলো, এত সহজ ঘটনাটা? না, বিষয়টা এটাই যে এটা যদি সে একা এই ঘটনা ঘটিয়েছে আমার কাছে মনে হয় না। সে আরবি ডিপার্টমেন্টে পড়াশোনা করত, হতে পারে সে যদি ছাত্রলীগ হয় আরও বুঝতে হবে যে তার সহযোগী নিশ্চয়ই কোনোভাবে ছিল। ধরেন রাস্তাঘাটে যখন কোনো অপকর্ম করা হয়, ধরেন ডাকাতি বলেন, ছিনতাই বলেন, পিট পকেটিং করা হয়, তখন ব্যাগটা কিন্তু নিয়ে অন্যের হাতে দিয়ে দেয়, এটা আর পান না, গ্রুপ থাকে। ঠিক সন্ত্রাসের ক্ষেত্রেও বা এই ধরনের ক্ষেত্রেও যদি এখানে আগুন দেওয়া মানেই তো বোঝাই যাচ্ছে ইন্টেনশনালি, পরিকল্পিতভাবে কাজটা করেছে, নাহলে তো আগুন দেওয়ার কথা ছিল না। সুতরাং তার প্রস্তুতি তার ছিল, এবং সে একা নয়, আরও লোক ছিল, যার ফলে আপনি হয়তো ধরেন এমনভাবে একটা গ্রুপ গেছে বা 2-4-5 জন গেছে, তার মাঝ দিয়ে ফুট করে আস্তে করে আগুন লাগায়। কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু একজন দেখা গেলেও হয়তো দেখা গেল আশেপাশে আছে, সিসি ক্যামেরা হয়তো আগুন দিচ্ছে, তো একজনই তো দিবে আগুন, হয়তো একজনই দিছে, একসাথে তো অনেকজন আগুন দেয় নাই, একজনই হয়তো আগুন দিছে, সিসিটিভিতে ওই একজনকেই দেখা যাবে। কিন্তু এই কাজটি করার ক্ষেত্রে একদম একা নিরিবিলি যায়, এত জনসমাগমের ভিতরে এটা করে আসবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। এটা তদন্ত হওয়া উচিত, এটার মোটিভটা বের করা উচিত, এটার মোটিভ বের হবে। কারণ হচ্ছে যে ধরেন আমরা পাকিস্তান আমলে, পুরো পাকিস্তানে যখন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করি, তখন কিন্তু আইয়ুব খাঁর ওরকম ছবি, রাক্ষসের মতো ছবি বানানো, প্রতীকী ছবি। তো সুতরাং এটা কিন্তু এখন ধরেন ফ্যাসিস্ট বলা হচ্ছে, তাকে পালিয়ে গেছে, এটা একটা প্রতীকী ছবি। আগে ধরেন পত্রিকাগুলোতে, এখন নাই, কারণ সহ্য শক্তি নাই। আগে তো পত্রিকাগুলোতে কার্টুন ছাপা হতো, রণবী এই জন্যই বিখ্যাত। রণবী কার্টুনিস্ট হিসেবে এলো, পত্রিকায় কার্টুন দেওয়ার ফলে কিন্তু বিখ্যাত হয়েছে। এখন কোনো কার্টুন দেওয়া যাবে না, কারণ বলা হবে যে তাকে ব্যঙ্গ করা হয়েছে, দেখা যাবে যে কেস, আইসিটিতে কেস দিয়ে বসে আছে, এরকমই। তো সুতরাং এটা তো অবশ্যই তদন্ত করে ফাইন্ড আউট করা উচিত, কারণ এটা আমার ধারণা একা করে নাই, এটা সংগঠিত এবং এটা পরিকল্পিত ঘটনা। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাই। শুভ নববর্ষ আপনাকে ছাড়াই আমরা শুভ নববর্ষ, মানে এখন আজকে চৈত্রের শেষ দিন, চৈত্র সংক্রান্তি, সুযোগটা নিলাম। জি, আপনার বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং আপনি একটা বিশ্ববিদ্যালয়টি হলের প্রভোস্ট এই মুহূর্তে। আমার জানতে চেয়েছিলাম যেটি এম এ আজিজের কাছে, যে এরকম একটি সিকিউর জায়গায়, কারণ অনেক মানুষ কাজ করছে, আর দুদিন পরেই পয়লা বৈশাখের যেদিন আগুন লাগানো তার দুদিন পরে সেখানে বৈশাখ, সেখানে পুলিশ আছে, সেখানে প্রক্টোরিয়াল বডি সিকিউরিটির টিম আছে, তার মধ্যে একজন ঢুকলো, আগুন দিয়ে চলে গেল। মানে বিষয়টাকে আমরা খুব সহজভাবে নিচ্ছি কিনা? ধন্যবাদ। সহজভাবে তো নেয়ার সুযোগ নেই এখানে কোনোভাবেই। আজিজ ভাই যেটা বললেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা যে নয়, এটা আমরাও মনে করি। আপনি যেহেতু একটু ছবিটার কথা বললেন, যে সিসিটিভি, যেহেতু বহুবার আমি এটা দেখেছি, আমি শৃঙ্খলা কমিটির একজন সদস্য। 4:43 চারুকলার যে আমাদের 3টা গেট, প্রধান গেট এবং তৃতীয় গেট, যেটা অর্থাৎ কবি নজরুলের পাশের গেট, দুটো মাঝখানের জায়গা দিয়ে জাম্প করে একটি ছেলে 24-25 বছর, 26 বছরে ঢুকে, কালো শার্ট, জিন্স পরা, ঢোকার পরে সে জায়গাটা একটু রেকি করার চেষ্টা করে, যেটা ছবিতে দেখছি আমরা। আপনারা আমাদের ফুটেজটা পেয়ে থাকতে পারেন, আমরা চালিয়েছেন আপনারা। তারপরে প্রথমবার এটা রেকি করলো, কি যেন এটা ছিটালো, তারপরে তো আবার সে বলা গেলো লাইটার দিয়ে আগুনটা লাগালো। এটা অবশ্যই আমাদের এক ধরনের ব্যর্থতা, এবং আমাদের আরও সচেতন হওয়া উচিত ছিল। তবে চারুকলায় কিন্তু যারা কাজ, যেহেতু আপনি বলেন যে অনেকে কাজ করছে, সময়টা একটু গুরুত্বপূর্ণ, যে 4:43। আর পুলিশ ফোর্সের যারা ছিল, তারা চারুকলা যে মূল ফটক সেখানে ছিল, এবং
মোটিভটা রাখা ছিল, অর্থাৎ যেটা আমি বললাম যে প্রধান গেট এবং কবি নজরুলের যে গেট তাদের মাঝামাঝি, এবং ঢেকে রাখা হয়েছিল যে এটা যেন ওভাবে দেখা না যায়, এটার আর অন্য অন্য সিকিউরিটি রিজনও ছিল। আর একটা হচ্ছে যে ওই সময় যেটা হচ্ছে প্রক্টোরিয়াল টিমের যারা মেম্বার, আপনি চারুকলা কিন্তু একটা বড় জায়গা, হ্যাঁ আরও পর্যাপ্ত সিকিউরিটি দরকার ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর আরও প্রস্তুতি দরকার ছিল বলে আমি মনে করি, এবং এটা আমাদের এক ধরনের ব্যর্থতা। আমরা তদন্ত কমিটি খুব দ্রুতই গঠন করেছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত হয়েছে, পুলিশও তদন্ত করছে, এবং আমার মনে হয় আমরা চূড়ান্ত কয়েকটা নামও আপনি এসে আমি একটা নামের কথা আমরা শুনেছি, অপ্রকাশ, যেহেতু আমি ফর্মালি এটা বলতে চাচ্ছি না, রবি নামে একটা ছেলের একজনের নাম সেখানে। তবে এটা একটু প্রেক্ষাপটটা বলা দরকার যে এবারে, তাহলে আজিজ ভাই যে কথাটা বললেন আমার এটাকে রিলেট করতে সুবিধা হবে, যে এবারে এই মোটিভটা নিয়ে কিন্তু বহু আলোচনা হয়েছে, ফেসবুকে চলে গেছে, 3Dতে গেছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকেও এক ধরনের এটার বিরুদ্ধে অবস্থান ছিল, বাইরের থেকে ছিল, বাইরের থেকে তো থাকবে, খুবই স্বাভাবিক। আর আমি কোনো কাউকে ছোট করছি না, বাট আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করার কথা ছিল বিশ্ববিদ্যালয়ে, সেভাবে করা হয়নি, এবং একটা নির্দিষ্ট শিক্ষার্থী গ্রুপ, আমি তাদেরকে কোনো দলের পক্ষে নিচ্ছি না, ফ্যাসিস্টও বলছি না, তাদেরকে হয়তো ভুলও বোঝানো হতে পারে, এই প্রতিকৃতি নিয়ে তাদের মধ্যে এক ধরনের আলোচনা ছিল, কিন্তু তারা ওই শিক্ষার্থী না যারা 26 ব্যাচের বা আজকে যারা কথা বলছে, নিশ্চয়ই আমি মনে করি না তারা কেউ এটার মধ্যে। কিন্তু এটা একটা আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছিল, এবং সেই জায়গাটাতে তারা সফল হয়েছে, এটাতে আগুন দিয়ে পুড়িয়ে। কিন্তু আমরা আশা করছি, এখন আমি নিশ্চিত করে বলতে পারছি না, আপনারা জানেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি, হয়তোবা আমরা 3D বা 2D বা যে কোনো ভাবে হোক ওই প্রতিকৃতিটাই আমরা আশা করি যে কালকে যদি আমরা শেষ করতে পারি, কাছাকাছি আজকে সন্ধ্যায় আমরা হ্যাঁ সেটা লাইভে দেখিয়েছি, যে মেসেজটা আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে, হ্যাঁ সোলার দিয়ে, এবং সোলারটা এত বড়, এটা ম্যানেজ করা অল্প সময়ের মধ্যে, অনেক লোক কাজ করছে ওখানে, আসলে ওখানেই আমি আজকে সারাদিন অনেকটা সময় ছিলাম। আমরা যে মেসেজটা দিতে চাই আপনার দর্শকদের, আপনার মাধ্যমে, যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করবে যে এরকম শেখ হাসিনার প্রতিকৃতি একটা জ্বালিয়ে দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা নিয়ে আসবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিপ্লবের সূতিকাগার ছিল এবং এই ফ্যাসিজম উৎখাতের মেইন কেন্দ্র ছিল, সেটাকেই কিন্তু টার্গেট করা হয়েছে। এবং যে ব্যক্তিকে নিয়ে এত কথা, আজিজ ভাই যেটা বললেন, আগে পাকিস্তান আমলে উদাহরণ দিলেন, তাকে টার্গেট করে যেহেতু করা হয়েছিল, আমরা প্রমাণ করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আবারও এটাকে প্রমাণ করব যে আমরা এটাকে নিয়ে হয়তোবা যদি আমাদের শিল্পীরা শেষ করতে পারে, হয়তোবা আমরা আগামীকাল এটা আমাদের প্রধান মোটিভ হবে। এবং একটা জিনিস কিন্তু ঠিক, আপনি অন্যভাবে দর্শকরা কীভাবে নিচ্ছে বা আপনি কীভাবে নেবেন আমি কথাটা জানি না, এটা করে কিন্তু উল্টোটা হলো। একটা হচ্ছে মানুষের মধ্যে ঘৃণা বা বিপ্লবের যে চেতনা, এটা আমার মনে হয় সারা দেশে আবার পুনরুজ্জীবিত হলো, যারা এটা করেছে তাদেরকে এটা বুঝতে হবে। আর রাজনৈতিকভাবে এখন যে অবস্থা আওয়ামী লীগের, সেটি কিন্তু তাদের জন্য কোনো ভালো সিগন্যাল। দুই কারণে, একটা হচ্ছে যে আদর্শিক জায়গাটাতে সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ বা দেশের জনগণের এই মুহূর্তে যে ঐক্যমত, একেবারেই গোড়া আওয়ামী লীগ যারা, তারা ছাড়া ইভেন পরিশীলিত আওয়ামী লীগ যারা আছেন তারা কিন্তু একটু পলিটিক্যালি এটা ব্যাকফুটে গেল। আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা, আমরা গতকাল একটা পত্রিকার বড় রিপোর্ট, আজকে বোধহয় বা গতকাল প্রকাশিত হলো, কে কোথায় আছে আমরা দেখলাম, তালিকাটা অনেক লম্বা, কিন্তু সাধারণ নেতা কর্মীরা কিন্তু এখন এই দেশের মধ্যে যে পরিবারটি নেতৃত্ব, সরকারের নেতৃত্বে ছিল, তারাও কিন্তু কেউ নেই। যারা নেতারা ছিল আয়েশি জীবন যাপন করছে, এটা কিন্তু এই কর্মীদের জন্য একটা সিগন্যাল যে তাদের দ্বারা যে কাজটা করানো হচ্ছে বা তাদেরকে যে ইনভলভ করানো হচ্ছে। এবং আজিজ ভাই যে কথাটা বললেন যে এককভাবে হয়তো ওয়ার্ল্ড টপকে এসছে, কিন্তু এটা পরিকল্পনা হয়েছে, এককভাবে কেন, তাহলে কিন্তু দুটো কারণ, একটা হচ্ছে রাজনৈতিকভাবে পিছিয়ে যাওয়া, আর যারা দেশে অবস্থান করছে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী, যারা আজকে নানা কিন্তু একটা বিপদে ফেলা। ওই জায়গাটায় আমি একটু আবার ফিরে আসতে চাই। আজকে এই চারুকলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা প্রেস কনফারেন্স করা হলো, সেখানে এই যে মঙ্গল শোভাযাত্রা নাম বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা করা হলো, তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলেছে এই আয়োজনটা চারুকলার, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কেন্দ্রিক, প্রক্টর কেন্দ্রিক জায়গায় একটা ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর মঙ্গল আর আনন্দের মধ্যে পার্থক্যটা কি রইল? না দেখেন, এই 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 সমস্যাটা আগে প্রথম থেকেই ছিল। আগে জুনিয়র ব্যাচ থেকে শুরু করে শিক্ষকরা মিলে এটা করতো।
এখন এবারে যেটা হয়েছে সিনিয়র ব্যাচ এবং শিক্ষকরা মিলে এটা করেছে, এটার আয়োজন করেছে। এই জন্য জুনিয়র ব্যাচটা এরা অসন্তুষ্ট এবং তারা ক্ষোভ তাদের যে সবার সম্মিলিত প্রয়াস এটা হয় নাই, এটা বলতে চেষ্টা করেছে এবং সেটারই প্রকাশ। এখন ধরেন মঙ্গল এবং আনন্দ, এখানে যেমন ব্যাখ্যা আছে যে প্রথমে এটা শুরু হয়েছিল কিন্তু এটার নামই ছিল আনন্দ শোভাযাত্রা। কিন্তু যশোরে যেটা শুরু হয়েছিল সেটা তো মঙ্গল শোভাযাত্রাই ছিল হ্যাঁ। প্রথম, যদি আমরা ধরি হ্যাঁ, আর কি। প্রথম যশোর তো ধরেন ঢাকার বাংলাদেশের কেন্দ্র না, এখানে পরে এটাকে মঙ্গল। এখানে একটা জিনিস হচ্ছে কি, এটা ইউনেস্কো স্বীকৃতি মঙ্গল শোভাযাত্রা, তাহলে এটার কি হবে? এটার কি হবে? এটা প্রশ্নটা যে তারা তো অবশ্যই। মঙ্গল শোভাযাত্রা স্বীকৃতি দিয়েছে, আনন্দ শোভাযাত্রা তো দেয় নাই। তাহলে এটার জন্য কি ওয়েট করতে হবে নাকি ওইটা পরিবর্তন করতে হবে? নাকি আবার আবেদন করবে কিনা? সরকার কি আবেদন করে এটা চেঞ্জ করবে কিনা? তবে আমি কিন্তু মঙ্গল এবং যদি ধরেন আমার তো ধরেন সাহিত্যকর্মের সাথে অভিজ্ঞতা কম, তবে মঙ্গলের ভিতরে কিন্তু একটা আপনার ধর্মীয় একটা দৃষ্টিভঙ্গি কাজ করে, এটা ঠিক। কিন্তু আনন্দ তো আনন্দই, পিওর আনন্দ, তাই না? যে মঙ্গলবারের মধ্যে কি ধর্মীয় কিছু আছে? না, মঙ্গলবার ধরেন মঙ্গলবার তো এটা সাপ্তাহিক নামকরণ হয়ে গেছে। মার্স মঙ্গল গ্রহ, হ্যাঁ, সেটার কি করবেন? এটা কি না, এটা কিছু করবে না, এটা তো ধরেন প্রকৃতির অংশ হয়ে গেছে, তাই না? কিন্তু মঙ্গল তো মানুষের দেওয়া, নামটা দেওয়া, আনন্দ শোভাযাত্রা এটা মানুষের দেওয়া। দেওয়ার সময় আমরা ধরেন আমি যদি প্রশ্ন করি যে এখানে আমরা শুধু মুসলমান সংখ্যাগরিষ্ঠ বটে, এখানে তো বহু জাতি বাস করে, তাই না? বহু ধর্মমতাবলম্বী। তো ধরেন ওইখানে যখন শোভাযাত্রা হয় তখন অনেক ধরনের পশু পাখি, সাপ টাপ অনেক কিছু রাখা হয়, তাই না? তাহলে তো ধর্মীয় মতাদর্শ যদি চলেন তাহলে তো এই মোটিভগুলো তো না, ধর্ম তো গ্রহণ করে না। না, মানুষের ফিগার এগুলো তো ধর্ম গ্রহণ না, করে না। ধর্ম গ্রহণ করে না, মুসলমান ধর্ম হ্যাঁ, গ্রহণ আমি করে সেটাই না। বলছি। অন্য ধর্ম তো গ্রহণ হ্যাঁ, করে, মুসলিম ধর্ম তো গ্রহণ করে। তা আমার কথা হলো সবকিছুরই ধরেন কোন ধর্মের অনুসারীকে মনে আঘাত না করে এমন কিছুই থাকা দরকার। তবে যেহেতু আমার বক্তব্য হলো এটা কিন্তু আমাদের জাতি মঙ্গল শোভাযাত্রা অ্যাকসেপ্ট করে দিয়েছিল, তাই না? এবং ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছিল। এটারে মঙ্গল থেকে আনন্দ করা খুব একটা, এটা মনে হয় যেন আগের সরকারের সব পরিবর্তন করা দরকার, এরকম আমাকে যোগ করতে হবে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিষয় আজ ভাই সুন্দর করে আর্টিকুলেট করেছেন। আমার মনে হয় 4টা বিষয় একটু খোলাসা করা দরকার। আমি আমার ব্যক্তিগত মতামত, আমি চারুকলা বিশ্ববিদ্যালয়কে এখানে রিপ্রেজেন্ট করছি না, আমি যেটা দেখেছি সেটাই বলছি। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে একেবারেই কারোর সাথে কোনো কথা বলা হয়নি, আসলে কনসালটেশন মিটিং হয়েছে। হয়তোবা সেই কনসালটেশন মিটিং, আমি একদম খুব অনেস্টলি বলি, নোটিশটা একটু বেশি হতে পারতো, আরও ইনক্লুসিভ হতে পারতো, কিন্তু কনসালটেশন মিটিং হয়েছে। স্টুডেন্টের সঙ্গে 2টো মিটিং আমাদের হয়েছে সমস্ত দলগুলোর সঙ্গে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ব্যাচ ভিত্তিক কথাটা বলা হচ্ছে, যেটা আমি শুনেছি বা আজকেও ডিনের সাথে আমার কথা হয়েছে, যে আমরা কিন্তু এখন অবজেক্টিভ বেসড লার্নিংয়ে যাচ্ছি। যেহেতু অনেক দিন ধরে কাজ হয়, একটি মাত্র ব্যাচকে যদি আপনি ইনক্লুড করেন তখন এই প্র্যাকটিক্যাল ওয়ার্কটা কিন্তু অন্য শিক্ষার্থীরা আর করতে পারে না। হয়তোবা আরও বেশি শিক্ষক ওই দিন উপস্থিত থাকলে ভালো হতো, কিন্তু আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অবজেক্টিভ বেসড লার্নিং এর দিকে যেটা সেদিকে আমরা যাচ্ছি। 4 নাম্বার হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ, 3 নাম্বারের পরে 3 নাম্বারটা হচ্ছে যে দেখেন, বলা হচ্ছে এখন তো আরো ইনক্লুসিভ হয়েছে, এবার 28টা নৃগোষ্ঠী যুক্ত হয়েছে, ব্যান্ড সঙ্গীত শিল্পী যুক্ত হয়েছে, বাউলরা যুক্ত হয়েছে। আমাদের শিক্ষার্থীদের সংখ্যা এবার সন্ধ্যাতীতভাবে বেশি হবে। চারুকলার কিন্তু যেভাবে বলা হচ্ছে, আমি আজকেও দেখে আসলাম 100 আমাদের ছেলে মেয়ে কাজ করছে। তাহলে এই যে ইনক্লুসিভনেসের কথা বলা হচ্ছে, আমার দেখা, আমি বিশ্ববিদ্যালয়ের 96 থেকে, আপনি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আজিজ ভাই বিশ্ববিদ্যালয়কে দেখেন, এত ইনক্লুসিভ তো কখনো হয়নি। আপনি 28টি নৃগোষ্ঠীর সমস্ত সাংস্কৃতিক উপাদান তুলে ধরছেন, আপনি ব্যান্ড দল আনছেন, আপনি পুলিশের দল আনছেন, আপনি আমাদের যেগুলো অনুষঙ্গ সবসময় থাকে মোটিভ হচ্ছে, এবং আয়োজনের দিক থেকে আমার ধারণা সর্ববৃহৎ আয়োজন। আমরা যে ইউনেস্কোর বিষয়টা মাথায় রাখিনি তা না, আমরা মাথায় রেখেছি, এবং সেখানে নাম পরিবর্তন করলে ইউনেস্কোটাকে কি করবে না করে সেটা অন্য একটা ডিবেট, কিন্তু এটা কিন্তু বাংলার নববর্ষ বরণ মাথায় রাখতে হবে, তার এটা একটা উপলক্ষ। ওদিকটাও যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাবেনি তা না। আর 4 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে সরকার এখানে এসে ইম্পোজ করে দিয়েছে। আমি খুব ক্লিয়ার করতে চাই, যেহেতু আমরা এবার আরো ইনক্লুসিভ করতে চেয়েছি, হ্যাঁ, এটা কোঅর্ডিনেশনটা বেড়েছে। এটা হয়তো 2টো দৃষ্টিভঙ্গি, যে সরকারের একটা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আমি একদম ক্লিয়ারলি বলি, আমার প্রথম মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম,
এবং সেখানে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমেই বলা হয়েছে, যখন ফারুকী সাহেব মিটিংয়ে গেছেন সিনেট ভবনে, ওনাকে বলা হয়েছে যে আমরা কিন্তু আপনাদের সাহায্যের জন্য ডেকেছি, আমরা চাই ইনক্লুসিভ করতে, আপনাদের প্রস্তাবগুলো বলেন, কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম এবং আগামীকাল কিন্তু একটি ব্যানার থাকবে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে এখন কিন্তু দেখেন এই 4টা জিনিস নিয়ে, যে আমি জানি না যারা দর্শকরা দেখছে তারাও কিন্তু ক্লিয়ার হবে। এই মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা হবে নামটা, এটা কোন কনটেক্সটে, কোন বেসিসে এটা আমরা আসলে দেখেন গত 1-1.5 মাস থেকে আলোচনা হচ্ছে। এখন যখন আমরা একটা আছে যে আগের নামটা ছিল 1396 যেটা আমরা প্রচার হচ্ছে, সেটা একটা। আর একটা হচ্ছে যে এই মঙ্গল অমঙ্গলের যে ডিবেটটা আসলো পরিবর্তিত পরিস্থিতিতে, হ্যাঁ আমি এটা অস্বীকার করার কোনো জো নাই যে তারা এটাকে কিন্তু প্রমোট করেছিল, এখন তো অন্য এক ধরনের কিন্তু ওই মঙ্গল যেটা আপনি বলেন, আপনার অ্যানালিসিসটা গুড, যে আমার এটা কি মঙ্গলের জন্য না আনন্দের জন্য? যখন আপনি মঙ্গল করে দিচ্ছেন, আপনি যদি একটা গ্রুপকে ইনক্লুড করতে চান, আর একটা কিন্তু ধর্মীয় দিক থেকে এক্সক্লুড করছেন। আমি তো মনে করি এটা চিন্তার প্রসারতা এবং মোর ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ। ব্যাখ্যাগুলো পরিষ্কার। আমরা একটু ছোট বিরতি নিয়ে আসি, তারপর অন্য আলোচনায় যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, সংবাদ সম্প্রসারণের নিচে একটা ছোট বিরতি। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। দুজনকে আবারও স্বাগত। এম এ আজিজ, নির্বাচন প্রসঙ্গে আসি। বিএনপি তো প্রতিদিনই বলছে, আজকে একটু কড়া কথা বলছে যে প্রধান উপদেষ্টা মহোদয় কার প্ররোচনায় ডিসেম্বর থেকে জুন বারবার বলছেন এবং নির্বাচনের তারিখ নিয়ে কোনো রকম ঘোষণা দিচ্ছেন না। কোনো ধোঁয়াশা, মানে চারিদিকে কিন্তু এক ধরনের ধোঁয়াশা আছে। যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সিলেটে গিয়ে ওই দিন বললেন যে মানুষ নাকি বিভিন্ন জায়গায় বলছে আপনারা 5 বছর থাকেন, মানে, এবং একজন বললেন, পোস্ট দিলেন যে 5 বছর চাই। বিষয়গুলো নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হচ্ছে কিনা? দেখেন, এটা সূত্রপাত ঘটে ওনার ছাত্র সার্জিস, তিনি বলছেন তার জীবনের আকাঙ্ক্ষা যে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস, এখান থেকে কিন্তু শুরু হলো। এখন হচ্ছে কি, এই সরকারটা সবার কাছে সন্দেহের ভিতরে আছে, যার ফলে একটা কথার মানে পজিটিভ একটা চিন্তা যে করবে, এই চিন্তার সুযোগ নেই। ধরেন এই যে আপনার যে কমিটিটা, সংস্কার কমিশনের যে আবার ঐকমত্য কমিটি করলো, সেখানে ধরেন বদিউল আলম এবং আলী রিয়াজ দুইজনকে নিয়ে প্রধান উপদেষ্টা বলছেন যে আপনারা তাড়াতাড়ি সংস্কার শেষ করেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, আপনারা জানেন কি না, এই প্রেস লিস্টটা প্রেস উইং থেকে 3বার কারেকশন করছে। প্রথম বলছে ডিসেম্বর, কনফিউশনটা সরাই থেকে, অর্থাৎ সরকারের ভিতরে পুচকে সরকার আছে। আপনি যেখানে ওখানে হয় জানে না, এই মিটিংটা 3 জন হয়েছে জানে না, অথবা তারা টুইস্ট করতেছে। সমস্যাটা ওখানে দাঁড়ায়। 3টা বার প্রথম বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এরপরে আবার কারেকশন দিয়েছে, ভুল হয়েছে বলছে, 3বার কারেকশন দিয়ে এটা দিয়েছে। বলেন এটা কি খুব কঠিন বাক্য? যে ডিসেম্বর থেকে, উনি তো প্রধান উপদেষ্টা তো আগের থেকেই বলছে, হওয়ার পর থেকেই বলছে। আরো একটা কথা বলছে যে যতটুকু সংস্কারে একমত হবে, একমত হলে ততটুকু নিয়ে আমরা যাব, না হলেও আমরা যাব, বলছে না একবার। এটা ভিডিও আছে না, এটা তো একটা ভাইরাল আছে। তো সুতরাং এই কনফিউশন, স্টেট কাট কথা বলে না কেন? আমার কিন্তু ওই যে প্রশাসন সংস্কার কমিশনের আব্দুল মহিদ চৌধুরী, উনি কথা বলছে, ওনার কথাটা খুব সরল মনে হয়েছে, যে একদম বিশ্বাসযোগ্য। উনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সব সংস্কার করে এটাকে নির্বাচন করা সম্ভব হবে না, তবে নির্বাচন দিতে হবে যতটুকু সময় এটা বলে দেওয়া উচিত। অর্থাৎ নির্বাচনের তারিখটা দিয়ে যদি বলে, আমার কথা হচ্ছে পরে তো ডেট বাড়াতে সমস্যা হবে না। ধরেন ডিসেম্বর কইল, কথার কথা ডিসেম্বরে হলো না, রাজনীতিবিদরা জানবে না, ঠিক আছে আর 3 মাস বাড়ান। এখন জুন বলে রাখছেন, জুনে তো আমাদের দেশের আবহাওয়া যা, জুনে তো ইলেকশন, এটা তো মার্চের ভিতরে হওয়া দরকার। তাহলে মার্চের ভিতরে আবার ইলেকশন, মার্চে ঈদ, কিন্তু 21শে ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে। ওখানে 1.5 মাস সময় পাওয়া যায়। আমার কথা এইটাই। আর না হলে দেখা যায় যে এই জন্য ডাউট করে মানুষ, এটা আবার ঘুরে আবার নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে না যায়। তো এখন যে দেশের যে অবস্থা, আপনি দেখেন না, এই যে একটা বানাইছে, ঠুস করে আগুন দিয়ে দিছে, তাই না? এই যে অস্থিরতা, বিনিয়োগ সম্মেলন হলো, সেখানে 3100
কোটি টাকার আশ্বাস পাওয়া গেছে। আমি যদি প্রশ্ন তুলি, হয়তো মামুন ভাই বলতে পারে এটা বিরাট সাকসেসফুল, আমি বলবো যে আশ্বাস এটা আইব না। 2.8 মাসের ডক্টর মোহাম্মদ ইউনূস বিখ্যাত লোক, যে দেখে সেই ছাপ্পর ফেরে দেয়, কিন্তু সারা এই 8 মাসে $2.1 বিলিয়ন আশ্বাস আসছে, কিন্তু একটা পয়সাও বাংলাদেশে আসে নেই। আসার কারণ অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক স্টেবিলিটি যতক্ষণ না আসবে, সেই সাথে ইনভেস্টমেন্টের যে আপনার স্ট্রাকচারাল বিষয়গুলো যদি ঠিক না হয়, বিদ্যুৎ বলেন, যোগাযোগ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, কর্মীর সস্তার ব্যাপার বলেন, টাকার তার নিশ্চয়তা বলেন, এগুলো না হলে তো ইনভেস্টমেন্ট আসবে না। আপনি বলেন আসলে এই দেশে কোনো বিনিয়োগ নাই, দেশে নতুন কোনো অর্থনীতির গতি নাই, শুধু প্রবাসীরা দেশটা বাঁচায় রাখছে। প্রবাসীরা কিন্তু টাকা পাঠাচ্ছে, এমন ধরেন ঈদের সময় টাকা পাঠায়, স্বাভাবিক বাড়িতে টাকা পাঠায়। এই জন্য আমি বলছি যে দেশে আমি এটাকে পজিটিভ চিন্তা করতে পারি যে প্রধান উপদেষ্টা দুজন নিয়ে বসে বলছে দ্রুত সংস্কার করো, কথা তো ঠিক আছে, কিন্তু এই যে তিনজন এই বলেন আপনি তিনজন প্রেস ডিপার্টমেন্টে সবসময় এরকম দেখছেন আগে কোন সরকারের এরকম প্রেসিং দেখছেন যে সরকারের পক্ষে তারাই সবকিছু বলে দিচ্ছে? আমি আব্দুল্লাহ এরকম তো দেখি নাই। যে এই জায়গাটায় যে ধোঁয়াশাটা আসলে থাকলোই, কিন্তু মেমেজের কথাও একদম এক ধরনের পরিষ্কার যে এরকম অসংলগ্ন বা সমন্বয়হীনতা রয়েছে, যার কারণে মানুষের মধ্যে প্রশ্নটা উদ্রেক ঘটছে কিনা। না জুল ভাই, এটা আমার মনে হয় যে আজিজ ভাই যেটা টাচ করেন, আমি এটাকে ইলাবোরেট করে ওনারটাই জাস্ট সামারি করার চেষ্টা করছি যে তিনটা দিক থেকে আছে। কিন্তু আপনি সালাউদ্দিন সাহেবকে যতই নির্বাচনের দাবি করেন, অনেক সময় ওনার কথা আমরা সমালোচনা করি, কিন্তু আজকের বক্তব্যটা যদি আপনি দেখেন, যেটা ভাসানী ফোরামে দিয়েছেন, এটা কিন্তু একটা ব্যালেন্স বক্তৃতা। আপনার কে কিভাবে দর্শকরা নিচ্ছেন জানি না, উনি কিন্তু সংস্কারের কথাটা বলেছেন, ভোটাধিকারের কথাটা বলেছেন, আবার একই সাথে এটাও ঠিক উপদেষ্টার তো নিজের মুখে আপনি 5 বছর থাকতে বলছে, থাকতে চাই, এইটা তো আমরা তো নির্বাচিত সরকার দেখতে চাই। ওনাদের যদি ইচ্ছে থাকে তাহলে ওনারা এনসিপিতে যায়। একজন উপদেষ্টা বলেছেন, কে বলেছে আমরা নির্বাচিত না? তো হ্যাঁ, আবার বলছেন কে বলেছে নির্বাচিত, এই কথাগুলো কাম্য নয়। এটার স্ট্রেংথটা কোত্থেকে এসছে? আমার মনে হয় 3টে জায়গার থেকে। একটা হচ্ছে যে এবারে রমজানে এক ধরনের দ্রব্যমূল্যের স্বস্তি ছিল এবং এই জন্য সাধুবাদ সরকারকে দিতে হবে, এবং তার মেইন কারণ যেহেতু সিন্ডিকেট, পলিটিক্যাল সিন্ডিকেট ছিল না এবং সরকারও কাজ করেছে। আর 2 নম্বরটা হচ্ছে যে একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি মুভ টুপ করছে, সোশ্যাল ফোর্সগুলো ইনক্রিজ করছে, সেটা একটা জিনিস। আর 3 নম্বর হচ্ছে রিসেন্ট ডিপ্লোম্যাটিক এরিয়াতে ইনভেস্টমেন্ট সম্মেলন সহ এই 3টা জায়গা হচ্ছে এক ধরনের একটা ভালো করেছে সরকার, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। বার্সার ভিউটা ভালো, হ্যাঁ বার্সার ভিউটা ওভারঅল ভালো, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এই প্রান্তিকে এসে কিন্তু ইকোনমি কেবল 4-এ যাচ্ছে। গত 3টা প্রান্তিকে কিন্তু এটা 1%, 2% ছিল বা কাছাকাছি ছিল, এটা 1 নাম্বার। এটা গেল একটা দিক। তার মানে নির্বাচন তো আমরা চাই, এবং সালাউদ্দিন সাহেবের বক্তব্যটা আছে সুন্দর একটা প্যাকেজ। এরপরে আমি আসি যে আমার এই প্রিজাম্পশনটা নিয়ে আমি দ্বিতীয় আলোচনাটাতে যাই। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ইউনূস সাহেব 5 বছরের স্বপ্ন দেখেন, এটা আমি বিশ্বাস করতে চাই, কারণ নির্বাচন আমরা চাই এবং সংস্কারের পরে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা যেখানে আমার একটা রিগ্রেট, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনটা যেভাবে কাজ করার কথা, তার 30-40% কাজ রাজনৈতিক দলগুলো এগিয়ে দিয়েছে। কেন? একটা ঐক্যমত আসলে হয়ে গেছে সংস্কারের। আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্যের মধ্যে সেটা ছিল। আপনি এনসিপির বক্তব্য সবাই তো লিখিত প্রস্তাব দিয়েছে, এবং সেখানে কিন্তু 40-50 মিলে যায়। আমার যে জায়গাটা খারাপ লাগে এখন সেটা হচ্ছে যে যখন এটা মিলে যাচ্ছে, তখন আপনারা যে জাতীয় ঐক্যমত্য কমিশন করলেন, তারা দ্রুত বসে আলোচনাটা কেন শেষ করছেন না? আপনি কিন্তু যতই করেন এদেশের মানুষকে বোকা হবার কারণ নেই, প্রশ্ন তুলবে। আমি এটা চাই না একজন একাডেমিক হিসেবে, শিক্ষক হিসেবে, যে এই ভালো মানুষগুলোর পেছনে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসুক। দেখেন গতি কিন্তু খুব কম এখন, মাত্র 11টা দলের সাথে বৈঠক। না, আরো থ্রেড বেয়ার ডিসকাশন হতে হবে আপনার, ওদের দ্রুত এটাকে শেষ করে ফেলতে হবে, যে সংস্কারটা শেষ হোক। কারণ সংস্কারের আলোচনাটা শেষ হওয়ার পর কিন্তু কনসেনসাসটা কি হবে, আলটিমেটলি ইনক্লুশনটা কি হবে। আবার যে 6টা টিক চিহ্ন দিয়েছে, নির্বাচনের আগে চান না পরে চান, কোনটা ভাবে চান, জাতীয় পরিষদ চান কিনা, সেই আলোচনাগুলো হবে। তাহলে সেই আলোচনাগুলোকে যদি সদিচ্ছা থাকে, তাহলে সেটা কিন্তু দ্রুত করতে হবে। পৃথিবীর অনেক দেশের বিপ্লবের পরে 1 বছর ইলেকশন হয়েছে, আমি সবসময় ইন্দোনেশিয়ার উদাহরণ দিই। এটা গেল একটা দিক। আর একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আরো আন্তরিক হলে কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার মূল্য, সামাজিক স্থিতিশীলতা, বেসিক্যালি কারণ লোকাল গভর্নমেন্ট নাই, আমাদের সাংবাদিক সংগঠনগুলো ভেঙে পড়েছে, আরো ভালো হতো। 3 নম্বর যে জায়গাটা আমি যেতে চাই, যে আজিজ ভাই যেটা টাচ করলেন, আমাদের ইকোনমির গ্রোথটা আমি বললাম, বিনিয়োগ সম্মেলন তো বটেই, কিন্তু যে জন্য আন্দোলন হলো
এই বাচ্চাগুলো তো ম্যাক্সিমাম আগামী মাস থেকে 2 মাস থেকে 3 মাস থেকে মার্কেটে যাবে জবের জন্য। আমার যে জায়গার আশঙ্কাটা, আমি ওই জায়গাটায় সবচেয়ে দ্রুত নির্বাচন চাই। আপনার দেখেন ডোনার অর্গানাইজেশনগুলো যারা আমাদের এইড এবং গ্র্যান্ট দেয় তারা কিন্তু ডিসবার্সমেন্ট করছে না, কম, শুধু রানিং প্রজেক্টগুলো অনেক সহযোগিতা বলেই দিয়েছে আমরা দেখব নির্বাচনের জন্য। আপনার এফডিআই সবসময় আমাদের সময় সাপেক্ষ। আমাদের 8-5 ইয়ার প্ল্যানে টার্গেট ছিল 3% জিডিপি, সেখানে কিন্তু 1%-এর আশেপাশে ঘুরছি আমরা। এবং 3 হচ্ছে যে আমাদের ব্যাংকের সুদের হার 12 থেকে 15-তে চলে যাওয়ার কারণে সেখানে কিন্তু এক ধরনের টাকা ব্যাংক থেকে নিয়ে ইনভেস্টমেন্টের জায়গাটা কম, আবার রাজনৈতিক অস্থিতিশীলতাটা আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে লোকাল যে মোবিলিটি, টোটাল ইনফর্মাল ইকোনমি ছাড়া সেটাও কিন্তু খুব ভালো সিগন্যাল দেয় না। তাহলে এখন যে জায়গাটা নিয়ে শুরু করলাম আমার 3 নম্বর পয়েন্টটা, এমপ্লয়মেন্ট। তাহলে এই যে বাচ্চাগুলো বের হচ্ছে তাদের এমপ্লয়মেন্টটা কি হবে? আমি জানি না রাজনৈতিক সরকার এসে ভালো করবে কিনা। রাজনৈতিক সরকার আসলে স্থিতিশীলতা আশা করি আসবে, আপনার বিনিয়োগটা বাড়বে, আপনার এইডগুলো আসবে আমাদের ইয়েতে, তাহলে কিন্তু ওভারঅল অবশ্যই সংস্কার করে নির্বাচনে যাওয়া দরকার। এবং আমার যে আশঙ্কাটা সব টোটাল স্টেবিলিটির জন্য নির্বাচনের দরকার, সংস্কার অবশ্যই, সংস্কার কোনো রকম বিকল্প নাই। এই ধরনের কথা না হলে ইনভেস্টমেন্ট আসবে না, কিছু চাই না। আর একটা ছোট কথা বলে শেষ করি যে সার্জিসের যে বক্তব্য আমার যদি স্টুডেন্ট বলেছে ওটা পরবর্তীতে আমার এনসিপির স্টেটমেন্ট যতটুকু মনে করে এটা ওর ব্যক্তিগত বক্তব্য ছিল। এটা আরেকটা বিরতি নেব, তারপর ফিরছি আপনাদের সঙ্গে আলোচনা। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, সংবাদ সম্প্রসারণে আছেন আপনারা। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন এম এ আজিজ এবং অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, দুজনকে আবার স্বাগত। এম এ আজিজ, আমি একটু আলোচনা করতে চাই মডেল মেঘনা আলম প্রসঙ্গে। তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রতারণার। তাকে দেখা হলো বিশেষ নিরাপত্তা আইনে গ্রেপ্তার করানো হলো। রাতের অন্ধকারে গিয়ে একটা নারীকে এইভাবে গ্রেপ্তার করতে হবে না? দেখেন, এই সরকারেরও কিন্তু নির্দেশনা আছে পুলিশ কিভাবে গ্রেপ্তার, ড্রেস ছাড়া করবে না, তাকে ওয়ারেন্ট দেখাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আপনি চিন্তা করেন যে এই মেয়ের সাথে তার বাবার যে স্টেটমেন্ট সেটা আমি দেখেছি। তার বাবা পরিষ্কার বলছে ওই রাষ্ট্রদূতের সাথে তার সম্পর্ক ছিল। এরপরে বিয়ের প্রস্তাব দিছে। তখন এই মেয়ে খবর নিছে যে তার আগে বিয়ে করা আছে, তখন সে পিছে গেছে, এই মেয়ে আর বিয়েতে রাজি নেই। তখন তাকে, আপনি চিন্তা করেন, হয় সরকারের না হলে পুলিশের কাউকে দিয়ে তাকে জোর করে গ্রেপ্তার করানো হয়েছে। আপনি বলেন যে ডিবি পরিচয় দিয়ে তার ঘর ভেঙে, দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করলো, নিয়ে আসলো, ডিবি পরিচয় দিয়ে নিয়ে আসলো। সে কিন্তু আপনার ফেসবুকে স্ট্যাটাস কথা বলতেছিল, লাইভ করেছিল, সেটাও কিন্তু সাথে সাথে গিয়ে ওই মোবাইল নিয়ে তার ওটাকে ডিলিট করে দিছে। আমার শেষ বক্তব্য হচ্ছে, এই সরকার আছে নাকি? 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটা একটা কালো আইন, সারা জীবন ভরে এই দেশের লোক চিৎকার করে, এই আইনে তাকে গ্রেপ্তার কেন করলো? সে অফিস করলে তার বিচার করুক, নর্মাল সে বিচার করতে। তাকে ধরে নিয়ে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দিছে রাতের বেলা, তার এত বড় সে ডাকাত যে একটা মেয়ে তাকে 10:30টার সময় কোর্টে হাজির করে স্পেশাল বিচারক বসে তাকে জেলখানায় পাঠাইছে এবং কাশিমপুরে পাঠিয়ে দিছে। তার বিচার করতে পারতেন আপনি, অপরাধ করছে সে বিচার। স্পেশাল পাওয়ার অ্যাক্টে উইদাউট অফেন্স তাকে স্পেশাল পাওয়ার অ্যাক্টটা করাই হয়েছিল যে আপনি দোষ করেন আর না করেন, সদ্য হলেই ধরে রাখা যায়। সেই মৃত আইনটা কোনো সরকার কিন্তু বাতিল করে নাই, কিন্তু মৃত আইনটাকে আপনি এই সরকার বাতিল করছে না এখন পর্যন্ত, অন্তর্বর্তীকালীন না। তখন আবার আইন উপদেষ্টা বলছে এটা নাকি সব রাজনৈতিক দলের কনসেনসাস লাগবে। অন্য আইন কেন সংস্কার করলেন? এটা কনসেনসাস লাগবে, এটা তো জনগণের দাবি। যে সরকার আসে সে আইনটা টুলস হিসেবে রেখে দেয়, অপরাধ হিসেবে। কিন্তু এমনি তো জনগণ এটাকে ব্ল্যাক ল বলে। এটাকে আপনি কেন বাতিল করলেন না? সেই আইনে তাকে গ্রেপ্তার করলেন কেন? এটা অবশ্যই এখানে সরকারের ইনভলভমেন্ট আছে। একটা বিচারক কোনো অবস্থাতেই এই মৃত আইন যেটা ডরমেন্ট হয়ে আছে সেই আইনে তাকে ডিটেনশন দিতে পারে না। ডিটেনশন প্র্যাকটিস ছিল না বাংলাদেশে বহুদিন, সেই ডিটেনশন নতুন করে প্র্যাকটিস করবে। এখানে অবশ্যই কোনো ওই পুলিশ যেটাকে আবার উড্র করা হয়েছে, সে পুলিশও নিশ্চয়ই পুলিশকে চাপ দেওয়া হয়েছে। অবশ্যই কেউ না কেউ হেঁটে তদন্ত করে বের করা উচিত কে চাপ দিল। তার মানে অধ্যাপক আব্দুল্লাহ মামুন, এই জায়গাটায় যে ফ্যাসিজমের পতন হলো, সবকিছু হলো, এখন স্বাধীন মুক্ত বাংলাদেশ,
সেখানটায় এরকম একদম দৃশ্য- আমি এটা দিয়েই শুরু করতে চাচ্ছিলাম যে আমরা যে নতুন বাংলাদেশের কথা বললাম, এটা মডেল মেঘনা বা আজিজ ভাই বা আমি বা আপনি যেই হন, এটা কাম্য নয়। Right. হ্যাঁ, একটা সভ্য দেশে যে প্রক্রিয়াগুলো ফলো করতে বলি আমরা পুলিশকে, সাথে সাথে খবর দেয়া, প্লি করানোর ইস্যু, তার রাইট এনশিওর করা, এগুলো এমনি আমাদের দেশে করা হয় না। 15 বছরে অনেক ক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে, কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয়। যদি মডেল মেঘনা দোষী হয়ে থাকে তার শাস্তি হবে, বা আজকে দেখলাম যে বসুন্ধরা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বলা হচ্ছে তার সহযোগী, সেগুলো তদন্ত হবে, কিন্তু এইভাবে এটা কাম্য নয়। 1 নাম্বার। 2টা হচ্ছে যে আপনি এই আইনটার প্রয়োগ আমি দেখতে চাই না, নিন্দা জানাই, এবং পুলিশ তাদের প্রসিডিওরে যদি সময় নেই, আর ইলাবোরেট করছি না, প্রসিডিওরে ভবিষ্যতে কেয়ারফুল থাকবে। শুধু একটা পার্থক্য ছোট্ট, আমি এটাকে ডিফেন্ড করছি না কোনোভাবে, সেটি হচ্ছে যে এই যে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া, এটা একটা ভালো মেসেজ। আইন উপদেষ্টা স্বীকার করেছেন যে প্রক্রিয়াটা ঠিক হয়নি, এটা একটা নতুন মেসেজ। আমরা দেখতে চাই যে পুলিশের যে একই শাস্তি সঙ্গে কি হলো, আদালতও আজকে রুল রুল জারি দিয়েছে, করেছে। এগুলো একটু একটা ছোট্ট পার্থক্য, কিন্তু আগের ঘটনাটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এগুলো নতুন বাংলাদেশের স্বপ্নটা দেখায়। আমরা আশা করব যে এই ঘটনাটাকে সামনে নিয়ে পুলিশ আরো সচেতন হবে। আজিজ ভাই যেটা বললো, সরকার তদন্ত করবে, যারা দোষী ছিল এই প্রক্রিয়াটাকে, এটা অপরাধ হলে তার তো কেস করে তাকে কোর্টে প্রডিউস করে পরের দিন করা যেত, এভাবে করা আমি মনে করি না ঠিক হয়েছে। আর এই যেভাবে আমরা দেখলাম রিয়াকশনটা, আমরা চাই যে এগুলোর বাস্তবিক প্রয়োগ আরও হোক, এবং আমরা ওই ফেসিজমের সময় কেন, তারও আগ থেকে আমরা পুলিশের ব্যবহার নিয়ে প্রশ্ন আছে, পুলিশ জনগণের বন্ধু হোক, আমরা যেন পুলিশকে ভয় না পাই। তাহলে কিন্তু পুলিশের যে ক্রাইসিসটা, এটা কিন্তু আবার ওই জায়গায় চলে যাবে, ওটা হচ্ছে আশঙ্কার জায়গাটা। না সেটাই, and পুলিশকে ব্যবহার মানে কেন করা হচ্ছে, যেটা এম আজিজ বললেন যে নিশ্চয়ই সরকারের কারো না কারো ইন্ধন ছিল। না, এই ধরনের ঘটনা তো বডি, এখানে আরেকটা এলিমেন্ট এক্সক্লুড করলে ঠিক হবে না, সেটা হচ্ছে যে সৌদি আরব এবং আমাদের যে এক্সটার্নাল প্রেশার আমাদের উপর থাকে নানান ইস্যু, সেটাও আমি এক্সক্লুড করছি না। ওটা ডিপ্লোম্যাটদেরকে তো অতি উৎসাহী অনেক সময় ব্যবহার করি আমরা, কিন্তু সার্বভৌম বাংলাদেশি, নতুন বাংলাদেশ, ওটাও কিন্তু দেখতে চাই না। ওই জন্যই তদন্তটার কথা বললাম, যে কোনো উপদেষ্টা যদি ফোন করে এই পুলিশকে বলির পাঠা বানিয়ে থাকে, তার মধ্যে সেটাও আমরা দেখতে চাই যে সেটা উন্মোচিত, এবং তাকেও সুযোগ দেওয়া উচিত যে সে বলুক যে কেউ তাকে বলেছে কিনা, তার কথা আমরা শুনি, তাহলেই ভালো প্র্যাকটিসগুলো কিন্তু চলবে, আসবে। আমরা চাইবো যে আসলে এরকম মানে অন্তত বিশেষ ক্ষমতা আইনের এরকম প্রয়োগ আইনের যেন প্রয়োগ না। এই দেশে, এই নতুন বাংলাদেশ যেটা এখন মানে জেনজিদের দাবি, বা আমাদেরও নতুন বাংলাদেশের দাবি, বাংলাদেশের সেই কথা জায়গাটা এরকম দৃশ্য না, না, আমরা দেখা যায় দেখতে যে চাই, কোনো পুলিশের নাগরিকের জন্য ক্ষেত্রে। ড্যামেজিং, পুলিশের জন্য ড্যামেজিং অবশ্যই। এটা। দুজনকে অনেক ধন্যবাদ, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং এম এ আজিজ, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।